মুগ্ধর কথা সেটে গিয়ে আমি বলবো আমি 1 মিনিটে সিদ্ধান্ত নেই যে যা হবার হবে। আপনি ওই সময় মানুষের হার্টটাকে টাচ করতে পেরেছেন। আমার কারণে কি এতগুলো মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে? বাংলাদেশের অসংখ্য মানুষ আপনার উপস্থাপনা দেখে কেঁদেছে। টেক্সট দিয়েছি, বস আমি কি অফিসে আসবো, ওহো, মানে আমার কি চাকরি আছে? বাচ্চাদেরকে এইভাবে মারা হচ্ছে, কিন্তু সেই ছবি আমি প্রচার করতে পারছি না। সবার প্রথমে আবু সাইদের ছবিটা দেখায়। আমি শামীম ওসমানকে মুখের সামনে বলেছি, তিনি টমেটো নিয়ে কথা বলছেন, আমি তখন তাকে বলেছি, ও একটা মানুষ মারা যাওয়ার পর বিচার করছেন? আমি তো প্রশ্ন করেছি, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেছি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে, আমি আইনমন্ত্রীকে প্রশ্ন করেছি খালেদা জিয়ার জামিন নিয়ে, আমি প্রত্যেকটা মন্ত্রীকে প্রশ্ন করেছি। যে আপনি ধরেন একটু আগে চা বিস্কিট খেয়ে অনেক সুন্দর করে আড্ডা দিলেন, তারপরে সেটা দাঁড় করানোর পরে যেভাবে মুরগি ছেলা যেটাকে বলে, এটা করেন কিভাবে? আমি তো কোনো সরকারের কাছ থেকে কোনো সুবিধা নিচ্ছি না যে এইসব প্রশ্ন করতে, আমার ভয় লাগবে। এত কঠিন কঠিন প্রশ্ন করেন, আপনার মায়া লাগে না? সাংবাদিকের কাজই হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা। কারণ আপনারা যেসব প্রশ্ন করছেন সেসব প্রশ্ন ঠিক আছে কিনা সেটা নিয়েও প্রশ্ন থাকবে। একটা বিষয় না আবার প্রমাণ হয়ে যায় যে বাক স্বাধীনতা নেই। খুব আলোচনা হচ্ছে কোন ছবির গান। টিমের সাথে কিন্তু হাসনাত বসে চাইনিজ খেয়েছে, খুব পারফেক্ট সময় স্পার্ক করতে পেরেছেন। কিন্তু আমি আসলে কেঁদে ফেলবো সেটা আমি বুঝিনি। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স তারজিকি প্রিয়া শোতে। সপ্তাহান্তে আমাদের আবারও দেখা হলো এবং সমসাময়িক সময়ে অত্যন্ত আলোচিত, অত্যন্ত ভালোবাসা পাওয়া এবং সমালোচিত ডেফিনেটলি একজন মানুষকে নিয়ে আমার যাত্রা শুরু হচ্ছে এবং আমাদের যে টিম সেখানে বিশেষভাবে অনুরোধ ছিল তার সাথে আমার দেখা হওয়ার আপনাদের সামনে, এবং সে হচ্ছে আপনাদের খুবই পরিচিত একজন গণমাধ্যম কর্মী রোকসানা আঞ্জুমান নিকোল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনি কথা বলবেন, আমি শুনবো। সো প্রথম প্রশ্ন কি হতে পারে আমি ভাবছিলাম, আমি দুদিন ধরে ভেবেছি যে নিকোলকে প্রথম প্রশ্ন কি করা যেতে পারে, সেটা আমি করেও ফেলেছি। ইনফ্যাক্ট আমার এটা অফেয়ারে ছিল, একটা প্রশ্ন নিয়ে খুব আলোচনা হচ্ছে, আমরা সেটা দিয়ে শুরু করতে চাই, তারপরে আমরা ধারাবাহিকভাবে আপনার জীবনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। লুঙ্গি ডান্স এবং লুঙ্গি ডান্সের যে ব্যাপারটা ছিল, এটা কোন ছবির গান? সম্ভবত এটা আমাদের একজন সমন্বয়কের প্রশ্নটা করা হয়েছিল। এটা কি আসলে খুব প্ল্যান ছিল নাকি হুট করে হয়ে গেল? আসলে এটা বিষয়টা কেমন ছিল, যারা টিভিতে অনুষ্ঠান দেখেন তারা ভাবছেন যে হাসনাত হঠাৎ করে সেটে চলে এসছে, আর প্রথমে আমি তাকে একটা প্রশ্ন করে ফেলেছি যে লুঙ্গি ডান্স কোন সিনেমার গান। হাসনাত তো আগেই এসেছেন আমাদের অফিসে, হাসনাতের সাথে আমার গল্প হয়েছে, হাসনাতের সাথে আমি একই সঙ্গে মেকআপ নিয়েছি। হাসনাত যদিও মেকআপ নিতে চাচ্ছিল না, সে বলেছে না আপু আমি মেকআপ নিব না। আমি বলেছি ভাইয়া তুমি তো একটু দূর থেকে এসছো, একটু ঘেমে আছো, শুধু তুমি ঘামটা একটু পাফটা নাও, তোমাকে ভালো লাগবে। তো হাসনাতের সাথে আরো ছোট ভাই ওর সঙ্গী সাথীরাও তারাও মেকআপ রুমে চলে এসেছে, আমরা সবাই একটা আড্ডা দিচ্ছিলাম আর কি। যেহেতু আমরা সবাই ঢাবিয়ান। আচ্ছা বাই দ্য ওয়ে, ও কিন্তু ঢাবিয়ান, এবং শুরুর সময়টাতে বলছিল আমাকে নিকোল যে আমি আপনার চেয়ে সিনিয়র হব। নিকোল যদি তার বয়স এক্সপোজ করতে চায় আমার কোনো আপত্তি নাই। তো আমি আমার বিশ্ববিদ্যালয়ের বড় বোনের সাথে আড্ডা দিচ্ছি। নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম বান, অল টাইম হেলদি লাইফ। স্টোরিটা কি ছিল? হ্যাঁ, তো হাসনাত নিবে না এবং ছোট ভাইটা বলছিল ভাই আপনি এই কারণে আসছেন যমুনা টিভিতে এসে মেকআপ নিতে হবে, এই দিনেও দেখতে হলো, এই টাইপের ওকে একটু টিজ করছিল। তো আমি বলছি ভাই ব্যাপার না, তুমি ওগুলো শুনো না, তোমাকে দেখতে ভালো লাগবে, আমার শোটা ভালো করাটা দরকার। ওকে আমি শুরুতে আপনি করেই বলছিলাম। তো সবাই মিলে আড্ডা দিলে যেটা হয়, আর ও তো অনেক ছোট হবে, হয়তো আমার সন্তানের বয়সী হবে, বিষয়টা এরকম। তো আমি এক পর্যায়ে গল্প করতে করতে তুমিই বলে ফেলেছি। তারপর আমি বললাম দেখো ভাইয়া তুমি তো এই প্রথম শোতে এসছো, আমি কিন্তু অনেক কঠিন প্রশ্ন করি এবং এটা কিন্তু স্যাটায়ার একটা পলিটিক্যাল শো। তুমি যদি জেনে থাকো মন্ত্রী এমপি কেউই বাদ যায় না, তারা আমার শোতে আসতে ভয় পায়। তো হাসনাত বলেছে আপু কোনো বিষয় না, আপনি আমাকে যে কোনো প্রশ্ন যত কঠিন করে করেন কোনো সমস্যা নেই। আমি বলছি তুমি শিওর তো? বলে হ্যাঁ শিওর। তো আমরা মজা করতে করতে একসঙ্গেই সেটে ঢুকি। আমার কিন্তু প্ল্যানটা অন্যরকম ছিল, যে আমি প্রথমে মাসুদ কামাল ছিলেন হাসনাতের অন্য পাশে, সাংবাদিক মাসুদ কামাল, জ্যেষ্ঠ সাংবাদিক। তো আমি ভেবেছিলাম মাসুদ কামালকে দিয়ে আমি শুরু করব। তো হাসনাতের সাথে গল্প করতে করতে আমরা আসলে গল্পেরই একটা কন্টিনিউয়েশন ছিল। ওকে, ঠিক আছে। তো দর্শক যদি একটু ভালো করে খেয়াল করে দেখবে যে হাসনাত হাসছিল আসলে, মানে আমার প্রশ্ন শুনে যে ও খুব বেশি ঘাবড়ে গিয়েছে বিষয়টা। ও অনেক স্মার্ট, ওরা স্মার্ট না হলে তো এত বড় আন্দোলন ওরা সমন্বয় করেছে,
Definitely, definitely they are. কোঅর্ডিনেটর, তারা ভীষণ স্মার্ট। এবং সেদিন আমি হাসনাতের সাথে, এর আগে তো দূর থেকে আমি দেখেছি ওকে কথা বলতে, কিন্তু সেদিন যখন আমরা একসঙ্গে অনেক গল্প করছিলাম আমার তখন মনে হচ্ছে এই ছেলেগুলো আসলেই অনেক স্মার্ট, না হলে আসলে এত দূর তাদের আসার কথা না। রাইট। তো যেটা হয়েছে, ওই গল্পের একটা কন্টিনিউশন আসলে ওই শোয়ের মধ্যে চলে গিয়েছে, এবং ওইটা নিয়ে যে হাসনাত আমার উপর রাগ বা আমি কোনো বিষয়টা সেরকম না। কিন্তু পাবলিক, হ্যাঁ, খুব স্বাভাবিক, কেননা জনগণের কাছে তারা তো হিরো, আমার Exactly. কাছেও তারা হিরো। রাইট। কিন্তু যখন আপনি ধরেন আপনি শাহরুখ খানের সাথে বসে অনেকক্ষণ গল্প করছেন, দেখবেন যে একটা সময় ইন্টিমেসি তৈরি হয়ে গেছে। ধরেন Right. আপনি আধা ঘন্টা ধরে গল্প করছেন, তারপর মনে হবে আচ্ছা এই লোকটাকে আমি, বা আর যে কিবরিয়াকে আপনি কখনো দেখেননি, হ্যাঁ, কিন্তু আর যে কিবরিয়ার সঙ্গে আধা ঘন্টা যখন আপনি গল্প করবেন তখন মনে হয় আরে কিবরিয়া ভাই তো ভাই বারাদার, এরকম একটা ফিলিং কিন্তু হয়ে যায়। তো হাসনাতের সাথেও আমার আইস ব্রেকিংটা হয়ে গেছে। এবং শো শেষে আমাদের টিমের সাথে কিন্তু হাসনাত বসে চাইনিজ খেয়েছে। Okay. আমরা ওই জানি যে ওরা আসবে, সব গেস্টের জন্য আমরা চাইনিজ রাখি না, Okay. কিছু স্পেশাল গেস্ট থাকলে তাদের জন্য। তো হাসনাতটা ডেফিনেটলি স্পেশাল, ওরা এখন ন্যাশনাল হিরো। পুরো টিমের জন্য চাইনিজ ছিল, টিম আমরা সবাই একসাথে বসে খাওয়ার কথা। তো ওরা খেয়েছে, হাসনাতটা খাওয়া দাওয়া করে গিয়েছে। আমি যেহেতু যমুনা টেলিভিশনের অ্যাসাইনমেন্ট অ্যান্ড প্ল্যানিং এডিটর, আমার আবার পরের দিনের প্ল্যানিংটাও করতে হবে। তো আমি বলেছি ভাইয়া আর গল্প করতে পারছি না তোমাদের সাথে, তোমরা খাওয়া দাওয়া করো। বাকি যারা ছিল আমাদের রিসার্চ টিমের বলেছি ওদেরকে নিচে নিয়ে যাও, সরি আমি জয়েন করতে পারছি না, আমাকে তো অ্যাসাইনমেন্ট শিটটা করতে হবে, কথা হবে। এই ছিল ঘটনা। সেই ঘটনা যে এইরকম হবে না আমি জানি না হাসনাত জানে। তো হাসনাতকে আমি একদিন পরে মানে যোগাযোগ হয়েছে, আমি ডিরেক্ট যোগাযোগ হয়নি, যেহেতু আমাদের রিপোর্টাররা সমন্বয় বিটি হয়ে গেছে আমাদের সমন্বয়কদের সাথে যারা সরাসরি যোগাযোগ করে। পারফেক্ট। হ্যাঁ, তো তাদের সাথে যোগাযোগ হওয়ার পর হাসনাতই বলেছে যে আপুকে বলেন এত সিরিয়াসলি না নিতে, আমরা তো কিছু বলছি না বা আমরা তো মাইন্ড করিনি, লোকে বলছে বলতে দেন না, সমস্যা কি। আর আমরা এখন অনেক ব্যস্ত, হাসনাতটা আসলেই এখন অনেক ব্যস্ত, কাজে এগুলো নিয়ে আপুও অনেক ব্যস্ত। আমার মনে হয় আমরা চুপচাপ থাকি, মানুষ একটু বলতে ইচ্ছা করছে বলুক না, প্রবলেম কি এই আর কি বিষয়টাই। পারফেক্ট। আপনি ব্যক্তিগতভাবে কিভাবে নিলেন, মানে এই যে মানুষ সমালোচনা করছে, ডেফিনেটলি আপনার একটা অসাধারণ অর্জন আছে। আমার যদি ভুল না হয়ে থাকে এর আগের এপিসোডটাই ছিল দীপ্তিকে নিয়ে। দীপ্তিকে তো আপনি নিশ্চয়ই চেনেন, চ্যানেল আইয়ের দীপ্তি চৌধুরী। রাইট। সো দীপ্তি এবং আপনি এই দুজন উপস্থাপক, আমরা বলি যে এই গোল্ডেন টাইমের সবচাইতে বেশি সমাদৃত উপস্থাপক, ডেফিনেটলি সবচাইতে বেশি। আপনারা দুজনই, আগে পিছিয়ে কেউ নাই। বাংলাদেশে অনেক বাঘা উপস্থাপক ছিল, তাদের কাছ থেকে মানুষ অনেক কিছু এক্সপেক্ট করেছে, বাট সামহাউ ইউ গাইজ আর সো লাকি এবং সো রেসপন্সিবল। এবং আমি অনুষ্ঠানে বলেছি যে আপনারা খুব পারফেক্ট সময় স্পার্ক করতে পেরেছেন এবং সেটাকে মানুষ অনেক বেশি অ্যাপ্রেজ করেছে। তো সেই জায়গাটাও ঘটে গেল, তার কিছুদিন পরে এটাও ঘটে গেল। এবং যমুনা টেলিভিশন অনেক বড় একটা ফ্যাক্ট, আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে, আজকে কথা বলতে হবে না, আমি নেক্সাসে বসে কথা বলছি এবং আমার জানি আমার টেলিভিশনের সৎ সাহস আছে যে একটা টেলিভিশনে বসে আরেক টেলিভিশনের প্রশংসা করা যায় এবং সেটা তারা প্রচার করবে। তো বাংলাদেশের টেলিভিশনের ইতিহাসে কখনো এরকম ঘটনা ঘটেনি যে একটা পাবলিক ক্রাউডে একটা টেলিভিশন চ্যানেলের নামে মিছিল হয়। এবং শুধুমাত্র মিছিল না, এটা বিভিন্ন জায়গাতে দেখেছি আমরা, যমুনা টেলিভিশনের গুণগান গাওয়া হচ্ছে। তো যমুনা টেলিভিশনেরও এরকম একটা ব্যাপার আছে। তো সেই জায়গা থেকে আপনি ব্যক্তিগতভাবে এই সমালোচনার জায়গাটাকে একটু ফোকাস করি, কিভাবে নিচ্ছিলেন, যেহেতু রিসেন্টলি ঘটে গেছে ব্যাপারটা। আচ্ছা, আমি নিজেও স্ট্যাটাস দিয়েছি এটা নিয়ে যে না, এভাবে প্রশ্ন বেমানান, বাই দ্য ওয়ে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমি সমালোচকদের সবসময় ধন্যবাদ দিই, কেন জানেন? দর্শকই আমাদের প্রশংসা করবে, দর্শকই সমালোচনা করবে। দর্শক সমালোচনা না করলে আমি বুঝবো কিভাবে যে কোথায় আমার কারেকশন দরকার? খুব স্বাভাবিক না? আমি পার্সোনালি ওভাবেই নিয়েছি, যে দর্শক আমার প্রশংসা করেছে সেই দর্শকই তো সমালোচনা করছে। তাদের যখন ভালো লেগেছে প্রশংসা করেছে, তাদের যখন ভালো লাগেনি সমালোচনা করেছে। সমালোচনা বা বিপদ, আমি যদি সমালোচনাকে এক ধরনের বিপদ হিসেবে দেখি, আমি সবসময় ওয়েলকাম করি। কেন জানেন? সমালোচনা থেকে, বিপদ থেকে মানুষ শেখে। কেমন ভাবে শেখে? আপনি বিপদে পড়লেই আপনি বুঝবেন আপনার সত্যিকারের বন্ধুকে। আপনি যখন ভালো সময় কাটাবেন তখন আপনার অনেক বন্ধু হবে, কিন্তু তারা কিন্তু সত্যিকারের বন্ধু না। এই যে মানুষ এত সমালোচনা করছে, এতে আমার লাভ হয়েছে ক্ষতির চেয়ে বেশি। লাভ কেমন হয়েছে দেখেন, আমার পরিবার আমার পাশে এসে যেভাবে দাঁড়িয়েছে, আমার মনে হচ্ছে আমার পারিবারিক বন্ধন আরো দৃঢ় হয়েছে। আমার কলিগরা আমার পাশে যেভাবে দাঁড়িয়েছে, আমার মনে হয়েছে যে আচ্ছা একে তো আমি 2 দিন আগেও বকলাম ওর কাজে ভুলের জন্য, ওই দেখি এখন আমার পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সে নিজেও গালি খাচ্ছে। হ্যাঁ, তো আমার মনে হলো যে আচ্ছা ও যে আমাকে এত ভালোবাসে, এটা তো আমি এই সমালোচনার মুখে না পড়লে আমি বুঝতাম না। তো আমার কাছে অনেক কিছু, মানে বিপদ সমালোচনা
সবসময় আমি ওয়েলকাম করি। এবং এটা করাও উচিত, কারণ মাঝে মাঝে সম্পর্কগুলো ঝালাই করে নেওয়ার ক্ষেত্রে বিপদ এবং সমালোচনা কখনো কখনো ব্লেজিং হিসেবে কাজ করে। কারণ এই সময়টাতে সবচেয়ে কাছের মানুষটার রোলটা বোঝা যায় যে আসলে আমি যাকে এত কাছের মানুষ ভাবছি সে আসলে আমার জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ। পারফেক্ট। মুগ্ধর ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই। মুগ্ধর এই ব্যাপারটা আপনি কেঁদেছেন এবং বাংলাদেশের অসংখ্য মানুষ আপনার উপস্থাপনা দেখে কেঁদেছে, বিকজ আপনি ওই সময় মানুষের হার্টটাকে টাচ করতে পেরেছেন। এটাও কি স্পন্টেনিয়াসলি হয়ে গেল? এটার পেছনের স্টোরিটা কি? আচ্ছা, এটার পেছনে একটা স্টোরি আছে। প্ল্যানটা ওরকম ছিল না। তো আমরা তো একটা প্ল্যান নিয়ে মেকআপ রুম পর্যন্ত আসি, হ্যাঁ, আধা ঘন্টা আগে বা 15 মিনিট আগে হয়তো মেকআপ নিতে আসি। তো মেকআপ রুমে বসে বসে আমি মেকআপ করছি, আর মেকআপ আর্টিস্টরাই বলা বলি করছিল যে সানজানা আপার মনটা খুব খারাপ। সানজানা আইভি আমাদের স্পোর্টস রিপোর্টার এবং প্রেজেন্টার। আমি বলেছি কি হয়েছে সানজানার? ওনার বন্ধু অনেকদিন আইসিইউতে থেকে আজকে মারা গেছে। সে আন্দোলনে অ্যাক্টিভ ছিল এবং অনেকগুলো ছড়াগুলি খেয়েছে, গুলিও সম্ভবত খেয়েছে। তো আইসিইউতে বেশ কিছুদিন থেকে আজকে মারা গেছে। সেটা 1 আগস্টের ঘটনা, কিন্তু তখন কি সিচুয়েশন আপনি বুঝতে পারছেন। 1 আগস্টে কিন্তু কেউ জানে না কি হতে যাচ্ছে, আসলে এই আন্দোলন সফল হতে যাচ্ছে কি যাচ্ছে না। 1 আগস্টে বোঝার কোনো আমরা 1 ঘন্টা আগেও বুঝিনি। জি, 1 আগস্টে তো বোঝার কোনো উপায় নেই। 1 আগস্ট রাত 8:30টার কথা আমি বলছি। তো আমি বললাম যে আচ্ছা, এবং আইসিইউতে থেকে মারা গেছে, তার পরিবার মরদেহটা বের করতে পারছিল না। কেন? স্থানীয় আওয়ামী লীগের লোকজন বাধা দিচ্ছিল যে এই লাশ এখন যদি বের হয় সমস্যা হতে পারে, এই ছেলে যে মারা গেছে সেটা আন্দোলনের একটা স্পার্ক হতে পারে। এটা কিন্তু শোনা ঘটনা, আমার কাছে কোনো প্রমাণ নাই, আমি মেকআপ আর্টিস্টদের কাছ থেকে শুনছিলাম। এবং বলা হচ্ছিল যে মরদেহ তখনই বের করতে দেওয়া হবে যদি পরিবার ডেথ সার্টিফিকেট এভাবে নেয় যে সে হার্ট অ্যাটাকে মারা গেছে বা অন্য কোনো কারণে মারা গেছে। এতগুলো ছড়া গুলি লেগে বা গুলি লেগে যে মারা গেছে সেইটা স্বীকার করলে মরদেহ বের করতে দেওয়া হবে না। আমার তখন মনে হলো আমি কোন দেশে বসবাস করছি। মানে তাদের একটাই ছেলে, ওই ছেলেটা পরিবারের একমাত্র সন্তান, মানে সন্তান মারা গেছে মরদেহ নিতে পারবে না। মরদেহ নেওয়ার জন্য মানে তাদেরকে বাবা মাকে দস্তখত করতে হবে মিথ্যা কথা বলে। মানে এটা কেমন দেশ? তখনই আমার মুগ্ধর কথা মনে হলো যে মুগ্ধ যে মারা গেছে ওর পরিবার কিভাবে এটা নিচ্ছে। মানে এটা নিয়ে আমি ভাবছিলাম। দেখেন, আমি তো শুধু অ্যাঙ্কার না, আমি একজন অ্যাসাইনমেন্ট এডিটর, প্ল্যানিং এডিটর, এবং তখন সাংবাদিকতার জন্য খুব ক্রিটিক্যাল একটা মুহূর্ত যাচ্ছিল। আমাদের প্রতিটা শব্দ ভেবে অন এয়ার করতে হচ্ছিল, প্রতিটা ফুটেজ ভেবে অন এয়ার করতে হচ্ছিল যে এই ছবিটা দেখাতে পারবো কিনা, ওই ছবিটা দেখাতে পারবো কিনা। আপনি জানেন কিনা, যমুনা টেলিভিশন সবার প্রথমে আবু সাঈদের ছবিটা দেখায়। জীবনের সাথে চলে নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। ঠিক আছে, সবার আগে। এবং প্রথম আলোর মতো একটা পত্রিকা যমুনা টেলিভিশনের কার্টিসি দিয়ে আবু সাঈদের ছবিটা তাদের প্রথম পেজে লিড করে। তো যমুনা টেলিভিশন এমনিতেই অলরেডি তখন একটা বিপদের মধ্যে, হ্যাঁ, এবং আমরা ভাবছিলাম কতটুকু প্রকাশ করতে পারবো না। তখন মেকআপ রুমে বসে আমি জানি আমাদের এক ধরনের আছে যে আমরা কতটুকু বলতে পারবো না, খুব বেশি আমরা বলবো না, আবার মিথ্যাও বলবো না, এই ধরনের একটা পলিসি আমাদের ছিল যে আমরা যা বলবো সত্য বলবো, যতটুকু সম্ভব দেখাবো। মুগ্ধর কথা সেটে গিয়ে আমি বলবো, আমি 1 মিনিটে সিদ্ধান্ত নেই যে যা হবার হবে, আমি মুগ্ধর কথা বলবোই। ঠিক আছে, কিন্তু কিভাবে বলবো সরাসরি তো বলা যাবে না। এটা কি লাইভ অনুষ্ঠান ছিল না রেকর্ডেড? এটা লাইভ অনুষ্ঠান। ওকে, এটা একটা বড় অ্যাডভান্টেজ। হ্যাঁ, মানে টু বি অনেস্ট, আমিও টেলিভিশন দেখার খুব একটা সুযোগ পাই না। যদি আমি নিজেও টেলিভিশন অনুষ্ঠান করি, আমি জানি বলাটা ঠিক হবে কিনা। আমার যেহেতু সোশ্যাল মিডিয়াতেই আমি সবসময় বেশি অ্যাক্টিভ থাকি, ওখানেই দেখেছি। এটা একটা বিশাল অ্যাডভান্টেজ কিন্তু প্রেজেন্টারদের নিজেকে এক্সপোজ করার। কারণ আপনি রেকর্ড করে আসলেন, পরে কেটে কুটে ফেলে দিল, সেই সুযোগটা ছিল না। সো ইউ প্লেইং বোল্ড অ্যাকচুয়ালি। তারপরে আমি 1 মিনিটের সিদ্ধান্ত নিয়ে আমি মুগ্ধর কথা বলতে হবে এটা আমাকে, কিন্তু কিভাবে বলবো? সরাসরি বললে যদি কোনো বিপদ হয়। কাজেই আমি ভাবলাম যে আমি প্রতিদিনই গিয়ে চেক করি যে গেস্টদের আমার নিজের পানিটা আছে কিনা, গেস্টদের পানি আছে কিনা। আমি চিন্তা করলাম পানির সাথে মুগ্ধর একটা রিলেশন আছে, আমি সেটাকেই কাজে লাগাবো, সেইটাকেই আমি সেভাবে বলেছি। কিন্তু আমি আসলে কেঁদে ফেলবো সেটা আমি বুঝিনি। এবং আমার কান্নাটা আসলে গত 4-5 দিনের কান্নাটা জমানো ছিল কেন? আমি ছবি দেখতে পাচ্ছি বাচ্চাদেরকে এভাবে মারা হচ্ছে, কিন্তু সেই ছবি আমি প্রচার করতে পারছি না। সেই সব ছবি প্যানেলে দেখে দেখে আমাদের আবার কেউ না কেউ ম্যানেজারিয়াল বা এডিটোরিয়াল কেউ পুরো ছবিটা দেখে পারমিশন দিলে তারপরে অন এয়ার হচ্ছিল। আমরা এমন একটা সময় আমরা পার করছি। এটা যে একেবারে আনপ্ল্যান্ড ছিল, এটা হচ্ছে ফার্স্ট গেস্ট
ব্যারিস্টার রুমিন ফারহানা ছিল, অপোজিটে একজন ছিলেন, আমি ভদ্রলোকের নাম মনে করতে পারছি না, উনিও ভেরি রিনাউন্ড ইন পলিটিক্স। জি, তো ওনার অ্যান্সারের প্যাটার্ন দেখে আমি বুঝতে পেরেছি যে এটা খুবই শাদাব আকবর চৌধুরী, Right. সাজিদা চৌধুরীর ছেলে। এবং ওনার অ্যান্সার দেখে আমি বুঝতে পেরেছি যে এটা প্ল্যান ছিল না, কারণ উনি ভেবেছেন যে সেটে সবকিছু কারেকশন করা হচ্ছে, এইভাবেই উনি উত্তরটা দিয়েছেন। আমি শো করে আসার পর কিছুক্ষণের মধ্যে এটা নিয়ে যখন কথা শুরু হয়ে গেল, তখন আমার অফিস থেকে বলা হলো, আপনি এটা কি করলেন? আপনি না সারাক্ষণ সবাইকে বলছেন সাবধানে থাকতে হবে, সাবধানে থাকতে হবে, আপনি কোথায় সাবধানে থাকলেন? আপনি তো গিয়ে কি করে আসলেন? আমরা তো জানি না পরদিন কি হবে। ওটা 1 আগস্ট, 2, 3, 4 আগস্ট আমরা কিভাবে পার করেছি সেটা আমরা জানি। ঠিক আছে, আমার তখন মনে হচ্ছিল যে আমি কি আমার চ্যানেলকে বিপদে ফেলে দিলাম? আমার কারণে কি এতগুলো মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে? আমি ইভেন জিজ্ঞেসও করেছি পরদিন সকালবেলা অফিসে আসার আগে, টেক্সট দিয়েছি, বস আমি কি অফিসে আসবো, মানে আমার কি চাকরি আছে? কাজে এখন যারা আমার সমালোচনা করছে তাদের এটা বোঝা উচিত যে আমি আমার চ্যানেলকে ঝুঁকিতে ফেলেছি, আমি নিজেকে ঝুঁকিতে ফেলেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা আমার বলতে হবে। এইখানে অনেক বড় একটা ব্যাপার ঘটে গেল, যেটা আপনি বারবারই বলছিলেন যে আমরা জানি না কি ঘটতে যাচ্ছে। বাংলাদেশে একটা রেভলিউশন হয়ে গেল, বাংলাদেশে একটা নতুন সূর্যোদয় হলো, এবং সেখানে আপনাদের মতো সৎসাহসী কিছু গণমাধ্যম কর্মীর অসাধারণ ভূমিকা আছে, ব্যাপারে কোনো সন্দেহ নাই। যমুনা শুধুমাত্র একটা টেলিভিশন চ্যানেল না, যমুনা এই আন্দোলনের পরিবারের একটা অংশ মানুষ মনে করে। সো আপনাদের তো মানুষের পালস বোঝাটাও খুব জরুরি ছিল। জি, বিষয়টা হচ্ছে দেখেন, তখনও পর্যন্ত আবু সাইদ, রিয়া গোপ, মুগ্ধ, তাদের পরিবারের উপর দিয়ে কি যাচ্ছে? তারা সদ্যই তাদের কাছের মানুষকে হারিয়েছে, যে মানুষগুলো অন্ধ হয়ে যাবে আর কখনো হয়তো দৃষ্টি ফিরে পাবে না, এই আন্দোলনে আহত মানুষগুলো। এখনো গতকালকেও পঙ্গু হাসপাতালে আমার রিপোর্টার গিয়েছে, আমি তার কাছ থেকে শুনেছি পঙ্গু হাসপাতালের কি অবস্থা। সেই অবস্থায় 15ই আগস্টে যদি দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমারই তো বিশ্ববিদ্যালয়, সেখানে গানের সাথে নাচছে মানুষ, বা 32-এ গানের সাথে নাচছে, সেটা আমার ভালো লাগেনি। তাহলে মনে হচ্ছে যে আগে যা ছিল এখন কি তাই হলো কিনা? তাই কি হচ্ছে? সেটা কি হওয়ার কথা ছিল? সেই জন্য কি এতগুলো মানুষ মরেছে? সেই জন্য কি এতগুলো মানুষ আহত হলো? সেই জন্য কি এতগুলো বাবা মার বুক খালি হলো? এটা কি আপনার ভালো লাগার কথা? আমি আপনাকে প্রশ্ন করলাম, সেই নাচটা কি আপনার ভালো লেগেছে? না, ডেফিনেটলি না। আমি ব্যক্তিগতভাবে যদি বলি তাহলে আমি বলবো যেটা আমারও ভালো লাগেনি। কিন্তু যেহেতু আমি নিজেও একজন গণমাধ্যম কর্মী, কিন্তু পাবলিক পালসটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। এখানে সব শ্রেণীর মানুষের ভিন্ন ভিন্ন রুচি থাকতে পারে, সব শ্রেণীর মানুষের কিন্তু একটা কাঙ্ক্ষিত বিপ্লব ছিল এটা। এখন আমি আপনি বিশ্ববিদ্যালয় পড়ুয়া, আমাদের রুচির যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড থেকে আমরা সব শ্রেণীর মানুষের রুচিকে একই পাল্লায় মাপতে পারবো না। দিস ইজ আ গ্রেট পয়েন্ট অ্যাকচুয়ালি। তো আমার দেশের মেজরিটি মানুষ, যদি আমি বলি উইথ ডিউ রেসপেক্ট, এই সেন্সটা জাগানো খুবই ডিফিকাল্ট। এটার জন্য হয়তো আমাদের আরও বড় রেভলিউশন করতে হবে, সময় ধরে করতে হবে, এটা তো চোখে দেখা যাবে না। যে পয়েন্টটা ঠিক এই জায়গায়, কিবরিয়া ভাই, রেভলিউশনটা কে করবে? কাউকে না কাউকে শুরু করতে হবে না, কিন্তু এটা আবার হিতে বিপরীত হয়ে যাবে কিনা, মানে আমার দরকার হচ্ছে, আমি যদি এভাবে বলি, দরকার হচ্ছে ডোজ 1, আমি যদি ডোজ 10 দিয়ে দেই তাহলে তো 1টাও আর কাজ করবে না। মানে আমি আপনার সঙ্গে একমত যে আমরা আসলে এইরকম একটা ঘটনার পরে ধানমন্ডি 32 নম্বরে যেটা হলো, বা যে অনাকাঙ্ক্ষিত লুঙ্গি ডান্স, এগুলো আমরা কেউই এক্সপেক্ট করিনি, বরং এগুলো না থাকলেই হয়তো সুন্দর হতো। কিন্তু যেই লাউ সেই কদু বলাটাও কিন্তু আমার কাছে ওই রকমই মনে হয়েছে। লাউ সেই কদু বলিনি, লাউ ও কদুর পার্থক্যটা কি? ফাইন, মানে আলটিমেটলি মিনটা তো ওটাই করে। তো আমার মনে হয় এটা যে আমরা খুব বেশি পরিকল্পনা করে দিয়েছি এক্স্যাক্টলি, আমি আসলে এই অনেস্ট অ্যানসারটাই চাচ্ছিলাম। কেন জানেন, বিষয়টা কিন্তু ওই হাসতাদদের সাথে গল্প করতে করতে আমরা সবসময় না রিভিউ করি, আমরা 3-4টা অপশন দিই যে আজকে আমরা হেডলাইন কোনটা করব, আমরা কঠিন দেই, সহজ দেই, মানে 3-4টা অপশন দেয়া থাকে। তো সেদিন যেটা হয়েছে, হাসনাতরা একটু আগে এসেছে, ওদের সাথে আড্ডা দিতে দিতে আমরা যেটা করি, একটা রিভিউ মিটিংয়ে বসে যে হেডলাইনটা কি হবে। তো ওদের সাথে গল্প করতে করতেই আমরা সেটে ঢুকে গিয়েছি। আমরা সেদিন রিভিউ করিনি এবং প্রডিউসারকে যেটা দেওয়া হয়েছে সে ওটা ফায়ার করে দিয়েছে। হ্যাঁ, বিষয়টা এরকম। আমরা হয়তো এতটা এইভাবে দিতাম না যদি ওই
গল্পটার মধ্যে ঢুকে না যেতাম। আপনি খুব ভালো জানেন ভার্সিটির ছোট ভাই রাইট ভাই বোনরা আসলে কিরকম একটা গল্প হয়, বিষয়টা একটু ওরকম হয়েছে। একদম যে খুব বেশি আমরা খুব গবেষণা করে কাউকে অ্যাটাক করার জন্য, কাউকে ছোট করার জন্য দিচ্ছি, বিষয়টা একদমই সেরকম ছিল না। এবং এইটা যে মানুষ এত সিরিয়াসলি নিয়ে ফেলবে সেটাও আসলে বুঝিনি। হয়তো এইরকম কিছু একটা দিতাম যে আজই কেন নাচতে হলো, এই টাইপের হয়তো কিছু একটা দিতাম, হ্যাঁ, বা সেকেন্ড থার্ড অপশনটা হয়তো এরকম কিছু একটা হতো। তো ওই যেটা হয়েছে, ওই যে পেছনের গল্প না জানলে মানুষ যেটা হয় আর কি, হ্যাঁ, তো এই আর কি। যমুনা টেলিভিশন নিয়ে একটু কথা বলতে চাই। আপনি কত বছর ধরে কাজ করছেন এখানে? আমি 11 বছর হলো। হ্যাঁ, 11 বছরকে আপনি মূল্যায়ন করবেন কিভাবে এখানে কাজ করার জায়গাটা থেকে? 11 বছর যমুনা টেলিভিশন শুরু থেকেই চেষ্টা করেছে স্রোতে গা না ভাসাতে। সেটা যদি একটু কেউ জার্নিটা খেয়াল করে তাহলে দেখবে যে আমরা খুব কনফার্ম না হয়ে কোনো নিউজ অন এয়ার করি না। ভুলের সংখ্যা যদি দেখি, ভুলভাল গণমাধ্যমগুলো কেমন করে সেটারও একটা তালিকা প্রকাশ হয়, সেখানে যমুনা টেলিভিশন নিচের দিকে থাকে। ভালো করার দিকে যেমন উপরের দিকে থাকে, আবার খারাপ করার দিকে নিচের দিকে থাকে। দেখেন 2018 সালে কিন্তু আমরা নির্বাচনের দিন বন্ধ ছিলাম, আপনার যদি মনে থাকে। 2018 নির্বাচনের দিন যমুনা টেলিভিশন বাংলাদেশে দেখা যায়নি, সারা বাংলাদেশে অনলাইনে হয়তো দেখা গিয়েছে। কাজে আপনার বুঝতে হবে যে যমুনা টেলিভিশনের প্রভাব কতখানি। তারপরে ধরেন যমুনা টেলিভিশন কিন্তু ইউটিউবের র্যাঙ্কিং 1-এর যাত্রাটা বা ওই জার্নিটা ওখান থেকেই শুরু। 2018 সালে যখন বন্ধ হয়ে যায়, টেলিভিশনে স্যাটেলাইটে দেখা যাচ্ছিল না, তখন সবাই খুঁজতে শুরু করলো যমুনা টেলিভিশনকে অনলাইনে। 2018-তে আসলে অনলাইনে মানুষ এত যে টেলিভিশন দেখতো বিষয়টা তা না। ওটাই হচ্ছে আমাদের এক ধরনের মানুষের বিশ্বাসের জায়গা তৈরি করা। আচ্ছা, যমুনা টেলিভিশন কি এমন দেখাতো যে সরকার বন্ধ করে রাখলো? একদিনের বেশি সময় ধরে আমাদের বন্ধ ছিল। তারপরে এই যে 2024-এর নির্বাচনে আমরা আরেকটা আমাদের বিষয় যেটা আসে, যে আমরা অনেক ফুটেজ দেখিয়েছি যেটা অন্য কোনো টেলিভিশন দেখানোর সাহস করেনি। আসলে নির্বাচনটা কেমন হয়েছে, কি হয়েছে সেটা দেখিয়েছি। আর বরাবরই যমুনার অনুসন্ধানের বিষয়ে জনমানুষের একটা আস্থা আছে। আমাদের প্রতিবেদকদের নামে অনেক মামলা আছে, আমরা মামলা খাই, সমালোচনা পাই, অনেক কিছু হয়। তারপরেও আসলে আমাদের অনুসন্ধান ভুল প্রমাণিত হয়েছে, এইটা এখনো পর্যন্ত ওভাবে কেউ প্রমাণ করতে পারেনি। কাজে বিশ্বাসের জায়গা আমরা ধীরে 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 তৈরি করেছি। আমরা আসলে স্রোতে গা ভাসিয়ে শুধু সসি আইটেম দিব এই ধরনের কোনো মোটো আমাদের কখনোই ছিল না। পারফেক্ট, এটাই আমরা চাই, এবং আপনাদের পথ অনুসরণ করা অনেক গণমাধ্যম এই শক্তিশালী বোল্ড ভূমিকায় আসুক, এটাও আমরা চাই। নিকোল, আপনার জার্নিটার কথা একটু আসতে চাই। আপনার ক্যারিয়ার অসাধারণ একটা ক্যারিয়ার, ডেফিনেটলি। আপনি পড়াশোনা করেছেন ফিজিক্সে ঢাকা ইউনিভার্সিটিতে, রাইট? কিন্তু এই গণমাধ্যম কর্মী হয়ে ওঠার গল্পটা কি আসলে? এটা আসলে পদার্থবিজ্ঞানে খুব যে শখ করে পড়েছি বিষয়টা এরকম না। মানে সায়েন্সে ভালো থাকলে বা ম্যাথমেটিক্সে ভালো থাকলে সায়েন্সই পড়তে হবে, এটা জানেন আপনি, যে আমাদের দেশের ধারণাই ওই রকম। তো সেই কারণেই সায়েন্সে চলে আসা। কিন্তু আমি সবসময় বাংলা পড়তে চেয়েছি, বাংলায় পড়বো। দেখি মা খুব মন খারাপ করলো যে বাংলায় পড়ে কি হবে, যেটা হয় আর কি, কি হব বাংলায় পড়ে। কিন্তু আমার ভালো লাগতো বাংলা, এবং এমনও হয়েছে যে আমি অঙ্কের চেয়ে বাংলায় মার্কস বেশি পেয়েছি, এমনও হয়েছে। বাংলা আমার এত প্রিয় সাবজেক্ট। তো তারপর কিন্তু ওই যে ভার্সিটিতে পড়তে পড়তে ফটোগ্রাফি করতাম আমি। ফটোগ্রাফিতে বাংলা লিঙ্ক একটা পুরো বাংলাদেশে একটা কম্পিটিশন করে, সেই কম্পিটিশনে আমি তখন 3rd ইয়ার 4th ইয়ারে বোধ হয় প্রথম হয়েছিলাম পুরো বাংলাদেশে নারী ফটোগ্রাফারদের মধ্যে। হ্যাঁ, তো ফটোগ্রাফি করতাম, এবং আমি আমি তো শামসুন্নাহার হলে ছাত্রী, হলে ফটোগ্রাফি করে আমি তখনই আয় রোজগার শুরু করি আর কি। মেয়েদের ছবি টবি তুলে দেই, বা কারো বিয়ে হলে, হলের কারো বিয়ে হচ্ছে, বিয়েতে গিয়ে ছবি তুলে দেই, এইরকম। আপনি জানেন যে হলের মেয়েরা একটু কি বলে, একটু তখনও এত তো সামাজিক যোগাযোগ মাধ্যম বা সবার কাছে স্মার্টফোন এত অ্যাভেলেবল না। তো আমার কাছে সুন্দর ক্যামেরা ছিল, ছবি তুলে দিতাম তারা পাত্রের কাছে দেওয়ার জন্য বা সিভিতে দেওয়ার জন্য। আছে না, হলের ভিতরে একটা স্টুডিও টাইপের একটা অবস্থা ছিল, এই আর কি। সো ওখান থেকে কোন টেলিভিশনে জয়েন করা হলো? ওখান থেকে, আচ্ছা আপনি তো জিজ্ঞেস জার্নিটা, সরি আমি জার্নিতে মানে মাঝপথেই থেমে গেলাম। ফটোগ্রাফি করি, তখন হচ্ছে সিএসবি আসবে, সার্কুলার দিল, এবং তারা বিশ্ববিদ্যালয়গুলোতেই সার্কুলার দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এরকম। তো বুয়েটে আমার
তখন আমার তখনকার প্রেমিক এখনকার স্বামী, তো সে বলল যে এরকম আমাদের হলে সার্কুলার দিয়েছে, তুমি তো পছন্দ করো কথা বলতে, তুমি চেষ্টা করে দেখতে পারো। সেই আসলে সিভি টিভি এবং সব জায়গায় সিভি ড্রপ করা, সেই আসলে আমাকে সাহায্য করেছে। তো এরকম সিভি ড্রপ করার পর ডাক আসলো, পরীক্ষা দিলাম অনেকগুলো। সিএসবিতে বেশ পরীক্ষা দিতে হয়েছে, রিটেন পরীক্ষা দিতে হয়েছে, ভাইবা দিতে হয়েছে, ক্যামেরার সামনে পরীক্ষা দিতে হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ কিভাবে কিভাবে জানি আমি সবকিছুতেই উতরে গেলাম আর কি। সাংবাদিকতার স্টুডেন্ট না, তারপরেও কমন সেন্স কাজে লাগিয়ে যতটুকু লেখা যায় বা যতটুকু করা যায় ততটুকু। পরীক্ষা ভালোই হলো, চাকরি পেয়ে গেলাম, করা শুরু করলাম, তারপরে ভালোবেসে ফেললাম এই পেশাকে। জি, সিএসবি বন্ধ হয়ে গেল। তারপর সিএসবি থেকে একটা অ্যাডভার্টাইজিং এজেন্সিতে কাজ করলাম, তারপরে এটিএন বাংলা থেকে আবার যমুনা টেলিভিশন। সেই যমুনা টেলিভিশন অন এয়ারে আসেনি, যমুনা টেলিভিশন থেকে আসলাম যমুনা টেলিভিশন থেকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে আসলাম সময় টেলিভিশন থেকে আসলাম যমুনা টেলিভিশনে। এর মাঝখানে আবার বৈশাখী টেলিভিশনে কিছুদিন পার্ট টাইম কাজ করেছি এবং বাংলা ভিশনের জন্য আমি প্রোগ্রাম বানাতাম। ওকে, সো সব মিডিয়া চ্যানেলে মোটামুটি একটু 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 করে টেস্ট নেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, গণমাধ্যমে আমার মানে অনেক চ্যানেলেই। আপনি প্রথম থেকে সিরিয়াস ছিলেন যে আপনি এখানে ক্যারিয়ার করবেন, নাকি করতে করতে হয়ে গেল? করতে হয়ে গেল না, আমার একদম ইচ্ছা ছিল না যে আমি এখানে ক্যারিয়ার করব, এরকম কোনো ইচ্ছা ছিল না, করতে করতে হয়ে গেছে। তবে হ্যাঁ, আমি মিডিয়া ভালোবাসতাম বা সংবাদ পড়বো, অ্যাঙ্কারিং করবো, এটার একটা ইচ্ছা ছিল। আমার মার খুব শখ ছিল পর্দা দেখতে চাই মেয়েকে, হ্যাঁ এরকম কিছু একটা। সো আপনি নিউজ প্রেজেন্টেশনে লম্বা একটা সময় ছিলেন, এখন কি নিউজ প্রেজেন্টেশনে আছেন? আমি আসলে শুরু থেকে ঠিক নিউজ প্রেজেন্টেশন দিয়ে ক্যারিয়ার শুরু করেছি তা না, আমি শুরুতেই ছিলাম হচ্ছে ট্রেনি রিপোর্টার হিসেবে আমার ক্যারিয়ার শুরু হয়েছে। ট্রেনি রিপোর্টার, তারপর অ্যাসাইনমেন্ট ডেস্কে কাজ করেছি, নিউজ রুম এডিটর, সিনিয়র নিউজ রুম এডিটর, তারপরে ডেপুটি অ্যাসাইনমেন্ট এডিটর, প্ল্যানিং এডিটর, এই তো। এর মাঝখানে তো নিউজও পড়া হয়েছে। হ্যাঁ, ওইটা কি বলবো, ওইটা আমার পার্ট টাইম জব। নিউজ পড়াটা আমার পার্ট টাইম জব ইন আ সেন্স, অফিসের কাজ, বিহাইন্ড দ্য ক্যামেরা কাজ করার পর যদি আমি সময় পাই তখন আমি অন স্ক্রিনে কাজ করি। আমি যেমন এখন যমুনা টেলিভিশনের অ্যাসাইনমেন্ট অ্যান্ড প্ল্যানিং এডিটর, ওইটাই আমার মেইন জব। সপ্তাহে আমি 2 দিন শো করি, সেটা আমার সব কাজ ছেড়ে আসলে সময় বের করতে হয় ওই শো এর জন্য। আচ্ছা, আপনি যে এত কঠিন কঠিন প্রশ্ন করেন, আপনার মায়া লাগে না? মানে যে এই লোকগুলোর আমার তো মাঝে মাঝে মনে হয় এই নিরীহ মানুষটাকে এত কঠিন প্রশ্ন কিভাবে করতেছে। মনে হচ্ছে টিচার আমাকে প্রশ্ন করতেছে ক্লাসে, এবং কেন আমি পড়াশোনা করে আসি না গত ক্লাসে, এরকম লাগে অনেক সময়। এটা কি প্ল্যান, মানে করেন কিভাবে? একটু আগে ধরেন আড্ডা দিচ্ছেন গেস্টের সঙ্গে বসে, চা বিস্কিট খাচ্ছেন, গল্প করছেন। মানে আমি কেন বলছি আমি আপনার কাছ থেকে শিখবো। আমি তো 18 বছর ধরে প্রশ্ন করি, আমি কখনোই মানে ব্যক্তি মানুষ, ব্যক্তি ভালো লাগা, এটার বাইরে গিয়ে আমি গেস্টকে কোশ্চেন করিনি। আমি আপনার সঙ্গে ঠিক যেটা এখন করছি স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে, আমি বাইরেও তাই। এটা আমি আমার দর্শকদের সবসময় বলি, এটাকে আমি ডিভাইড করতে পারি না। হয়তো এটাই মানুষ পছন্দ করেছে, অল্প অল্প বিস্তর। কিন্তু এই যে আপনি ধরেন একটু আগে চা বিস্কিট খেয়ে অনেক সুন্দর করে আড্ডা দিলেন, তারপরে সেটা দাঁড় করানোর পরে যেভাবে মুরগি ছেলা যেটাকে বলে, এটা করেন কিভাবে? নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আমাকে তো প্রশ্ন করতে হবে ভাই, আমি তো সাংবাদিক। সাংবাদিকের কাজই হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা। ক্ষমতাকে প্রশ্ন না করলে তো ক্ষমতা ডিরেইলড হয়ে যাবে, ক্ষমতাকে প্রশ্ন করতেই হবে, সেটাই একজন সাংবাদিকের কাজ। সাংবাদিক যদি মায়া করে, একজন ডাক্তার যদি অপারেশন থিয়েটারে গিয়ে মায়া করে, আহা, ওর হাসতে হাসতে কঠিন প্রশ্ন করা যায়, হাসতে হাসতে কঠিন প্রশ্ন করা যায়, সেটা আমি আপনাকে বলি, সেটা একটা অনুষ্ঠানের মেজাজ হতে পারে। আইনমন্ত্রী আনিসুল হকের একটা এপিসোড নিয়ে সবাই খুব ওটা নিয়ে ট্রল করছে, পাশাপাশি 2টা অনুষ্ঠানকে সাজিয়েছে। আপনার অনুষ্ঠানটা আমি না দেখতে বুঝতামই না যে ভদ্রলোক সারা জীবন বিয়ে করেননি ওনার বউ মারা যাওয়ার পরে। এটা আপনার অনুষ্ঠানটা দেখে আমি বুঝেছি। আচ্ছা, সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু সবাই বলছে আইনমন্ত্রীর সাথে এত হেসে হেসে কথা বলছেন, তো হাসনাতের সাথে হাসেন না কেন? এক্স্যাক্টলি। আইনমন্ত্রীর সাথে যে প্রোগ্রামটা, সেটার নাম ভিন্ন, সেখানে পোশাক ভিন্ন, সেখানে সেট ভিন্ন, পুরো অনুষ্ঠানটাই ভিন্ন। এক একটা অনুষ্ঠানের এক এক মেজাজ থাকে। রাজনীতি, পোশাক ভিন্ন, সেট ভিন্ন, সবকিছু ভিন্ন। সেখানে আমরা এভাবেই কথা বলবো, সেটা প্ল্যান করা। আপনি এটা খেয়াল করেছেন কি না, আইনমন্ত্রীর সাথে প্রোগ্রামের ছোট একটা ক্লিপ নিয়ে সবাই কথা বলছে, কিন্তু তার আগে আমি কি প্রশ্ন করেছি সেটা নিয়ে কিন্তু কেউ কথা বলছে না। আইনমন্ত্রীকে কিন্তু আমি প্রশ্ন করেছি, আপনি যদি খালেদা জিয়ার অ্যাডভোকেট হতেন, আইনজীবী হতেন, আপনি কি তাকে জামিন পাওয়াতে পারতেন না? আইন কি বলেন।
সেইটা নিয়ে কিন্তু কেউ কথা বলছে না। তখন কিবরিয়া ভাই, তখন কয়টা মানুষের সাহস ছিল যে আইনমন্ত্রীর সামনে বসে তাকে খালেদা জিয়ার জামিন নিয়ে প্রশ্ন করবে? কয়টা মানুষের সাহস ছিল আইনমন্ত্রীর সামনে বসে বলবে যে মানবাধিকার কমিশন একটা আছে, সে তো বোবা, সে তো কথা বলে না? আপনি যদি আমার শোটা দেখে থাকেন সেটা আপনি নিশ্চয়ই খেয়াল করবেন। জি, এই যে এটাই সমস্যা, সবাই না ক্লিপ দেখে কথা বলে, এটা না উচিত না। তাকে আমি শেষের দিকে কিছু সফট প্রশ্ন করেছি, কেন জানেন? যখন আমি তাকে প্রশ্ন করেছি যে খালেদা জিয়ার জামিন কেন হচ্ছে না, তিনি যদি বিএনপি নেত্রী না হয়ে সাধারণ মানুষ হতো, তার আইন অনুযায়ী জামিন হতো, আপনি এই প্রশ্নের উত্তর দেন। আইনমন্ত্রী নিজেই বলেছে আপনি কিন্তু আমাকে বিব্রত করছেন, অন এয়ার এসে বলেছে আপনি আমাকে বিব্রত করছেন। একজন আইনমন্ত্রী যখন বিব্রত হয়েছেন তিনি বলেন, শেষের দিকে আপনিও একজন অ্যাঙ্কর, আপনি বোঝেন যে একটা গেস্টকে কঠিন প্রশ্ন করলে শেষের দিকে আমরা চেষ্টা করি ঠিক আছে ভাই তার উপর দিয়ে বহুত টর্চার হয়েছে, এখন একটু দু একটা ভালো প্রশ্ন করি। হ্যাঁ, শেষের দিকে তিনি নিজেই যখন বলে ফেলেছেন যে তাকে আমি বিব্রত করেছি, শেষের দিকে আমি একটু হালকা তার পার্সোনাল লাইফ নিয়ে প্রশ্ন করি। সেইটুকুর ক্লিপ কেটে মানুষ দিচ্ছে, কিন্তু মানুষ কিন্তু সেই ক্লিপটা দেখাচ্ছে না। পাট ও বস্ত্রমন্ত্রী আমার সেই শোতে এসেছে, আমি তাকে বলেছি আচ্ছা আপনি নিজে, আপনার প্লাস্টিকের ফ্যাক্টরি, আপনার গাজী প্লাস্টিক, আপনাকে দেওয়া হয়েছে পাট ও বস্ত্র, আপনি প্লাস্টিক ফ্যাক্টরির মালিক হয়ে আপনি পাটকে কিভাবে এগিয়ে নেবেন? আপনি তো চাবেন যে প্লাস্টিক প্রোডাক্ট আগে যাক, পাট পেছনে থাকুক, আপনাকে কেন এই মন্ত্রণালয় দিয়েছে? কে সাহস করেছে ওই সময় পাট মন্ত্রীকে এই প্রশ্ন করার? আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে সামনে এনে জিজ্ঞেস করেছি আপনারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলছেন, মানে এটা নিয়ে আপনারা কি ভাবেন? মানে তিনি তখন বলেছেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কেন বলছেন, এটা তো বিচার হচ্ছে, কেউ যদি বিচার ছাড়া মারা গেছে বা কেউ যদি প্রমাণ করতে পারে যে তাকে অবৈধ অন্যায়ভাবে মারা হয়েছে, আমরা তো বিচার করছি। আমি তখন তাকে বলেছি, ও একটা মানুষ মারা যাওয়ার পর বিচার করছেন, মারা যাওয়ার পর সে সেই বিচার নিয়ে কি করবে? তখন আমি শুনছি আমার টক ব্যাগ, আমার প্রডিউসার বলছে, কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অনেক লোকজন গিয়েছে, আমরা ফার্ম গেটে তার এলাকায় গিয়ে সেট বসিয়ে তারই এলাকায় গিয়ে তাকে আমি প্রশ্ন করেছি যে মানুষ মারা যাওয়ার পর বিচার দিয়ে করবেটা কি? সেখানে আমি পিসিআর থেকে শুনতে পাচ্ছি তারলোকজন বলছে এক্ষুনি এই অনুষ্ঠান বন্ধ করেন, এক্ষুন আপনার সেট ভেঙে ফেলবো, এক্ষুন অ্যাঙ্করকে বলেন উঠে যেতে। এগুলো শুনে কিন্তু আমি প্রশ্ন চালিয়ে গিয়েছি। আমাকে তো শোনেন ভাই, আমার তো কোনো পিছুটান নাই, আমি তো কোনো সরকারের কাছ থেকে কোনো সুবিধা নিচ্ছি না যে এইসব প্রশ্ন করতে আমার ভয় লাগবে। এখন অনেকে আমাকে প্রশ্ন করছে গত 15 বছর আমি কি করেছি। গত 15 বছর ভাই আপনারা কি করেছেন? আমি তো প্রশ্ন করেছি, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেছি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে, আমি আইনমন্ত্রীকে প্রশ্ন করেছি খালেদা জিয়ার জামিন নিয়ে, আমি প্রত্যেকটা মন্ত্রীকে প্রশ্ন করেছি, আমি গণশিক্ষা মন্ত্রীকে প্রশ্ন করেছি। আপনার কোনো আত্মীয় স্বজন প্রাইমারি স্কুলে পড়ে? প্রাইমারি স্কুলগুলোর যে এই অবস্থা, আপনার আত্মীয় স্বজন কয়টা পড়ে? আপনি প্রশ্ন করেছেন, আমি প্রশ্ন করেছি, কাজে আমাকে এই কথা বলা না অবান্তর। আমি শামীম ওসমানকে মুখের সামনে বলেছি, তিনি টমেটো নিয়ে কথা বলছেন, তিনি বলছেন যে 3টা টমেটো বেশি লন্ডনে কিনতে পাওয়া যায় না। আমি তাকে শামীম ওসমানকে মুখের সামনে বলেছি যে আপনি বলছেন 3টা টমেটো লন্ডনে কেনা যায় না, আমি নিজেই ঘুরে আসছি, আমি কিনেছি সেখান থেকে, আমি দেখেছি ক্লিপটা। কাজে আমি গত 15 বছর এগুলোই করেছি। দেখেন ওই যে মন্ত্রী সাহেব যে অনুষ্ঠানটার কথা বললাম, সেখানে আমরা তথ্যমন্ত্রীকেও দাওয়াত দিয়েছিলাম ওই সময়। তো তথ্যমন্ত্রী বলেছেন আমাকে পরিবর্তন না করলে, মানে অ্যাঙ্কার হিসেবে আমি থাকলে সেই অনুষ্ঠানে আসবেন না, তিনি ওই অনুষ্ঠানে আসবেন না। রিয়েলি? জি। কোন তথ্যমন্ত্রী? পরবর্তীতে যে পররাষ্ট্রমন্ত্রী হলেন হাসান মাহমুদ সাহেব। তো আমার টেলিভিশন কিন্তু আমাকে পরিবর্তন করেনি। বলেছেন যে ঠিক আছে তথ্যমন্ত্রী যদি না আসতে চান আমরা তার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, কিন্তু আমরা তো তার জন্য আমাদের অনুষ্ঠানের অ্যাঙ্কর চেঞ্জ করব না। এটা যমুনা টেলিভিশন করেছে, সেই জন্য যমুনা টেলিভিশন এই জায়গায়। এখন যমুনা টেলিভিশন এই রেপুটেশন একদিনে করেনি। যমুনা টেলিভিশনের সিদ্ধান্ত এমন ছিল যে যেই দলেরই হোক, যেটা ন্যায়, যেটা সাদা, সাদাকে আমরা সাদা বলবো, যেটা কালো, কালোকে আমরা কালোই বলবো। পারফেক্ট নিকল। আমি এই জায়গাটাকে সাংবাদিকরা কি, সাংবাদিক তো জনপ্রতিনিধি, রাইট? আমরা চাই আমাদের প্রশ্নগুলো তাদের মুখ দিয়ে বের হোক, তাদের চিন্তা দিয়ে বের হোক। আপনি সেই রোলটা প্লে করেছেন। আমি এখানে একটা বিষয় একটু জাস্ট, অনেক সময় অনেকেই বলেন যে একটু, আমি দৃষ্টিকটু বলবো না, আমি বলবো যে অনেক সময় এরকম লাগে কিনা যে মুখভঙ্গি যে ব্যাপারটা থাকে, যে এই মুখভঙ্গির ব্যাপারটা অনেক সময় খুব অ্যাটাকিং হয়ে যায় কিনা। যে মনে হয় যে এরকম যে আমি আমার বন্ধুকে যখন ঝগড়া করছি, বন্ধুকে যেভাবে ঝাড়ি দিচ্ছিলাম ওইভাবে আমি আমার মিনিস্টারকে ঝাড়ি দিয়ে ফেললাম কিনা। এই ব্যাপারগুলো নিয়ে আপনার কি বলার আছে আসলে? আচ্ছা, রাজনীতি অনুষ্ঠানটার মেজাজটাই তো আলাদা।
আমি যদি এমন হতো যে একজনের দিকে তাকিয়ে হেসে হেসে কথা বলছি, রাজনীতি অনুষ্ঠানে তো দুপাশে দুজন থাকে, একজনকে খুব হেসে খুব মাথায় তুলে প্রশ্ন করছে, আরেকজনকে আমি ধমক দিয়ে কথা বলছি, তা তো না। দুজনের জন্য এক্সপ্রেশন সমান থাকে। এভাবে প্রশ্ন না করলে ওনারা জবাব দেবেন কেন? কঠিন প্রশ্ন তো কঠিনভাবেই করতে হয়। কঠিন প্রশ্ন হেসেও করা যায়, অবশ্যই হেসে করা যায়, কিন্তু রাজনীতির আমেজটাই এইরকম। আর দেখেন, এই ধরনের প্রশ্ন কিন্তু পশ্চিম থেকে দক্ষিণ, উত্তর থেকে পূর্ব সব জায়গাতেই হয়। আমাদের দেশে নয় কেন? আমাদের দেশে হলে সমস্যা হবে কেন? তার মানে কি আমরা চাই না আমাদের গণমাধ্যম এগিয়ে যাক? বডি ল্যাঙ্গুয়েজটা নিয়ে কথা বলছি আমি, নিকোল। আমি একমত আপনার সঙ্গে, আমাদের থাকা উচিত, আমাদের আরো ভালোভাবে থাকা উচিত। কিন্তু আমরা যে ধরনের আদব কায়দা শিষ্টাচার ছোটবেলা থেকে দেখে শুনে বড় হই, স্কুল থেকে শুরু করে পরিবার থেকে শুরু করে, সেখানে আপনি ওয়েস্টার্ন কালচারের একজন সাংবাদিকের বডি ল্যাঙ্গুয়েজ বা আমাদের জায়গা থেকে, আমি যেহেতু জার্নালিস্ট না, আমি উইথ রেসপেক্ট আপনার কাছ থেকে জানতে চাচ্ছি বিষয়গুলো একজন দর্শক হিসেবে, সেই বডি ল্যাঙ্গুয়েজ আমাদের কালচারের সাথে ম্যাচ করাটা ডিফিকাল্ট কিনা আমরা অনেক সময় সেটাকে দৃষ্টিকটু মনে করি। তো এটার কি কোনো রকম একটা ব্যালেন্স করা যায়? লাইক আমি আপনাকে আইনমন্ত্রীর সঙ্গে বসে দেখলাম হাসি খুশি, আবার আপনি ওই অনুষ্ঠানে বসে একটু রাফ মেজাজে আছেন। এটা তো আমাদের দর্শকরা বোঝেন না, অনুষ্ঠানের মেজাজ বোঝেন না। দিন শেষে তারা নিকোলকে চেনেন, নিকোল এভাবে কথা বলেন, এবং সেটা যদি নিকোল সকালবেলা দেখা গেল খোশ মেজাজে, সন্ধ্যাবেলা দেখা গেল একটু রাগে মেজাজে, তখন দর্শকরাও কনফিউজ হয়ে যান। কি বলার আছে আপনার আসলে? হার্টটক যিনি করেন বাইরে, তাকে সারা জীবন আমরা ওই স্টাইলই দেখে এসেছি। আমি কি বুঝতে পারছি? আমি রাইট নাও নাম মনে করতে পারছি না, কিংবা আল জাজিরাতে যারা আছেন, যারা এই ধরনের অনুষ্ঠান করেন সাংবাদিক, তাদেরকে আমরা ওই 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 ব্র্যান্ড ইমেজই দেখে থাকি। কিন্তু আমাদের সাংবাদিকরা সকালবেলা এক মুড, বিকেলবেলা এক। এইটা একটা ভালো কথা বলেছেন, যে এইটা আমার জন্য শিক্ষণীয়। হতে পারে যে এখন রাজনীতির যে মুডে আপনারা দেখছেন, এর বাইরে আমি আর কখনোই বের হব না, সেটা হতে পারে। এটা একটা ভালো আইডিয়া। কিন্তু আগে তো অনেক ধরনের অনুষ্ঠান করেছি। এক সময় আমি ধরেন তারার সাথে নামে একটা অনুষ্ঠান করতাম, একজন তারকার সাথে সারাদিন সে কি করছে, সে কি খাচ্ছে। এখন সেই নিকোলের সাথে যদি আপনি ওই আইনমন্ত্রীর সাক্ষাৎকার নেওয়া আনিসুল হকের মিলান, বা এখন রাজনীতি করা নিকোলের মিলান, তাহলে তো হবে না। সেটা ধরেন সিএসবিতে আজ থেকে প্রায় 18 বছর আগে একটা অনুষ্ঠান করা, তখন আমি একজন জুনিয়র রিপোর্টার, তখন আমি যেভাবে প্রশ্ন করতাম, যেই অনুষ্ঠান করতাম, সেটা তো এখন করছি না। আর যে কিবরিয়া ভাই, আপনি একসময় রেডিওতে অনুষ্ঠান করতেন, সেই কিবরিয়া ভাই আর এখনকার কিবরিয়া ভাই নিশ্চয়ই এক নন। আপনি নিজেকে ধীরে ধীরে আপনি আরো পরিপক্ক হয়েছেন, আপনার আরো ম্যাচিউরিটি হয়েছে, বা আপনি নিজেকে বদলেছেন। বদলায় না মানুষ নিজেকে? আমি তখন করতাম তারকার সাথে অনুষ্ঠান, এখন করি রাজনীতির অনুষ্ঠান। দুটা অনুষ্ঠান একদমই ডিফারেন্ট। দুইটা অনুষ্ঠানের বললাম তো পোশাক আলাদা, সেট আলাদা, মেজাজটাই আলাদা। রাইট, নিকোলকে আমরা এই মেজাজেই দেখতে চাই। নিকোল আরো বেশি বেশি সাহসী প্রশ্ন করবে, সাহসী উত্তর যাদের দেবার সামর্থ্য থাকবে তারাই নিকোলকে ফেস করবে। গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম একে অপরের পরিপূরক এই মুহূর্তে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার বেশ কিছু ছবি ভাইরাল হচ্ছে, আমরা দেখছি বেশিরভাগ ছবিতেই অনেক বেশি আলোচনা সমালোচনা থাকছে। অনেক বড় বড় ইনফ্লুয়েন্সাররা আপনার ছবি দিয়ে তারা বিভিন্ন রকমের কমেন্টস করছেন। এগুলো কি আসলে পুরোপুরি সত্য আসছে? খুব অদ্ভুত এবং মজার একটা বিষয়। ধরেন রাজনীতিতে কি হয়, এক পাশে বিএনপি নেতারা থাকেন, এক পাশে আওয়ামী লীগ নেতারা থাকেন। তো যারা ব্যবহার করছেন তারা মজার একটা কাজ করছেন, তারা বিএনপি নেতাকে কেটে ফেলে দিয়ে শুধু আওয়ামী লীগ নেতার সাথে আমার যে ছবি সেইটুকু ব্যবহার করছেন। আবার একটা ছবি খুব মজা লেগেছে আমার, সেটা দেখলাম, খুবই বড়, উনি একজন অ্যাক্টিভিস্ট ইনফ্লুয়েন্সার, তিনি আমার সময় টেলিভিশনে কাজ করার সময় একটা ছবি দিয়ে জাফর ইকবাল স্যার মাঝখানে বসা, আর আমরা সময় টেলিভিশনের কর্মীরা সব চারপাশে বসা, আমাদের গলায় কিন্তু সময় টেলিভিশনের আইডি কার্ড, সেটা দিয়ে তিনি লিখেছেন যে স্যারের ছাত্রী। আমি পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি কিভাবে স্যারের ছাত্রী হব সেটা একটা প্রশ্ন, আর আমাদের সবার গলায় সময় টেলিভিশনের আইডি কার্ড ঝুলানো। এটা হয় কিন্তু কিভাবে ভাই, আপনিও জানেন যে অতিথি আসে, তার সাথে শো শেষে আমরা সবাই মিলে ছবি তুলি। সেটা আমার রাজনীতির সেটে হয়েছে, মন্ত্রী সাহেবের সেটে হয়েছে, এবং মন্ত্রী সাহেব সেটেও আমি দেখলাম যে কিছু ছবি শুধু আমার সাথে মন্ত্রীর সাথে ছবিটুকু কেটে দেওয়া হয়েছে, আশেপাশে যে আরো মানুষ আছে সেইটুকু আর কাটা হয়নি। তো আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখবেন সেটা আসলে বিশ্বাস করবেন না। এতে করে কি হয় দেখেন, আমাদের প্রত্যেকটা দর্শক, আপনাদের প্রত্যেকেরই মা আছে, বোন আছে, আপনার সন্তান আছে। কখনো না এমন হয় যে আজকে আপনি আমাকে নিয়ে ট্রল করছেন, আমাকে নিয়ে একটা বাজে মন্তব্য করছেন,
আপনার কন্যা সন্তানটি বড় হয়ে হয়তো সাংবাদিকতা করতেও পারে বা অন্য কোনো প্রফেশনে যেতে পারে, তখন যদি কেউ তাকে নিয়ে এইভাবে ট্রল করে, তার সম্পর্কে আজে বাজে কথা বলে, আপনি বাবা হিসেবে বা মা হিসেবে আপনার কেমন লাগবে? আপনার বোনকে নিয়ে যদি আজকে করে কেমন লাগবে? আমি যারা আমাকে নিয়ে খুব বাজে কমেন্ট করছে তাদের প্রোফাইলে গিয়ে আমি একটু বোঝার চেষ্টা করি যে কোন সাইকোলজি থেকে সে এরকম বলার চেষ্টা করছে। আপনি জানেন যে মেয়েদেরকে নিয়ে, বিশেষ করে নারীদেরকে নিয়ে কেমন বাজে মন্তব্য হয়। আমি দেখলাম যে এই বাচ্চাগুলো আমার সন্তানের বয়সী হবে। এই যে আপনারা বাজে কমেন্ট করছেন, আমার কিন্তু মেন্টাল টর্চার হচ্ছে। আমার পরিবারের উপর দিয়ে কি যাচ্ছে সেটা আমিই জানি। আল্লাহ না করুক আপনার পরিবারকেও এরকম একটা পজিশনে পড়তে হয়। এর চেয়েও বাজে কিন্তু হতে পারে। আল্লাহর বিচারে আমি খুব বিশ্বাস করি। জীবনের সাথে চলে নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। নিকোল, পুরোদস্তুর একজন সংবাদকর্মী আপনি। বাংলাদেশের গণমাধ্যমের একটা বড় ধরনের পরিবর্তন আমরা এই গণবিপ্লবের মধ্য দিয়ে দেখতে পাচ্ছি। সবাই খুব স্পন্টেনিয়াস, সবাই কথা বলছেন, সবাই এক্সপেক্ট করছেন। তো এই যে সুবাতাসটা, এটা কতটুকু এনজয় করছেন বা এই পরিবর্তনটাকে কতটুকু ওয়েলকাম করছেন ব্যক্তিগত জায়গা থেকে? অবশ্যই দেখেন, সব পরিবর্তনকে আমি খুব পজিটিভলি নিই। পরিবর্তন যেটা ভালোর জন্য পরিবর্তন, সেটাকে তো পজিটিভলি অবশ্যই নিতে হবে। এতগুলো প্রাণ গেল, এতগুলো মানুষ আহত হয়েছে, এই পরিবর্তনটাকে ঠিক পথে না নিতে পারলে এই প্রাণগুলো মূল্য কিন্তু আমরা দিলাম না। এত প্রায় 1000-এর মতো মানুষ মারা গেছে, তাদের পরিবারের উপর দিয়ে কি যাচ্ছে আপনি চিন্তা করেন। যেই ছেলেটা হয়তো পরিবারের মধ্যমণি ছিল, সেই পরিবারটাকে মাতিয়ে রাখতো, তার শূন্যতা ওই পরিবারগুলোর মধ্যে কিভাবে যাচ্ছে। এই যে সমন্বয়করা যারা আজকে আমাদের তারকা, তাদেরকে যখন ডিবি অফিসে ধরে নিয়ে যাওয়া হলো, তাদের উপর দিয়ে কি গিয়েছে, তাদের সাথে পার্সোনালি তো আমি কথা বলেছি। তারা বেঁচে ফিরবে কিনা তারা জানতো না। তাদের তো একটা আত্মত্যাগ ছিল। কাজে সবার আত্মত্যাগ, যেই পথে বেরিয়েছে, যেই ছেলেটা মেয়েটা বাবা মা সহ পরে গিয়ে জয়েন করেছে, অভিভাবকরাও জয়েন করেছে, এতগুলো মানুষের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেটা কিন্তু আমাদের খুব খেয়াল করে দেখতে হবে। দেখেন, আরেকটা বিষয় আমি আমার প্রসঙ্গ টানছি। যারা আজকে আমাকে সমালোচনা করছেন, কিছুদিন আগে তারা আমাকে মাথায়ও তুলেছেন, হ্যাঁ, প্রশংসা করেছেন, এখন হয়তো তাদের পছন্দ হয়নি, তারা সমালোচনা করছেন। কিন্তু এত সমালোচনায় একটা বিষয় না আবার প্রমাণ হয়ে যায় যে বাক স্বাধীনতা নেই। এইটা প্রমাণ হলে কিন্তু এত মানুষের আত্মত্যাগ কিন্তু বিফলে যাবে। কাজে যে যা বলতে চাচ্ছে বলতে দিন, প্রশ্ন করতে দিন। প্রশ্ন করতে হবে, প্রশ্ন করলে ক্ষমতা সঠিক পথে থাকে। যারা দায়িত্ব নিয়েছেন তাদেরকে আপনি যত প্রশ্ন করবেন তারা তত পথটা দেখতে পাবে। প্রশ্নের কোনো বিকল্প নেই, প্রশ্ন করতে হবে, সেটা যত কঠিন প্রশ্নই হোক, মানে যত অপ্রিয় প্রশ্নই হোক। অপ্রিয় প্রশ্নগুলো সত্য প্রশ্ন হয়। ফাইন, আমরা খুব চমৎকার একটা জায়গায় শেষ করেছি বা করতে চেষ্টা করছি, সেটা হলো প্রশ্ন করতে হবে। প্রশ্ন করলে যারা দায়িত্বে আছেন তারা সঠিক পথে থাকবেন। নিকোল, আমরাও প্রশ্ন করতে চাই আপনাদেরকেও, কারণ আপনারা যেসব প্রশ্ন করছেন সেসব প্রশ্ন ঠিক আছে কিনা সেটা নিয়েও প্রশ্ন থাকবে। প্রশ্ন থাকুক সব দিক থেকে। এবং আপনি যে আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আজকে আমাকে দিলেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া, আমার দর্শকদের জন্য অনেক বড় পাওয়া। আমার মনে হয় আজকের অনুষ্ঠানটা অনেকেরই চোখ কান খুলে দেবে। এবং আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে ছিলেন গণমাধ্যম কর্মী নিকোল। আশা করছি আপনাদের সময়টা ভালো কেটেছে। আবারও দেখা হবে। সবাই অনেক ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।